দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজ। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ৮,৫০০ অবৈধ ভারতীয় নাগরিক রয়েছে বাংলাদেশে। 2022 ফুটবল বিশ্বকাপে তমা ও বিটিভি তছরূপ করে রাষ্ট্রের টাকা। লাশের দাম 2.25 কোটি টাকা। বিএনপিতে ফিরতে চান আলোচিত বহিষ্কৃতরা। দেশে ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত থেকে প্রতিনিয়ত বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশিদের পুষিনের চেষ্টা করছে ভারত। এ নিয়ে সীমান্ত এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। অথচ সরকারি হিসেবে এই মুহূর্তে দেশে অবস্থিত প্রায় ২৫,০০০ বিদেশি নাগরিকের মাঝে ৮,০০০ই ভারতীয়। তবে প্রকৃত সংখ্যা সরকারের হিসাবে থেকে অনেক বেশি বলে জানা গেছে। তারা অবৈধভাবে দেশের বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছেন। এইসব অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাতে ইতিমধ্যে ভারতকে বেশ কয়েকবার চিঠি দিয়েছে সরকার, কিন্তু এসব চিঠিকে পাত্তা না দিয়ে উল্টো তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে লোক ঠেলে দিচ্ছে। অথচ বাংলাদেশে অবস্থানরত ভারতীয় অবৈধ নাগরিকদের ফেরত নেয়ার কোনো উদ্যোগ নিচ্ছে না। ভারতীয় নাগরিকরা মূলত দুটি উপায়ে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন। প্রথমত, অধিকাংশ ভারতীয় নাগরিক বৈধ ট্যুরিস্ট, বিজনেস বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরবর্তীতে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা আর দেশে ফিরে যান না। দ্বিতীয়ত, তৈরি পোশাক খাত, টেক্সটাইল, বাইং হাউস, কর্পোরেট প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি খাত এবং বিভিন্ন এনজিওতে মধ্যম থেকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় বহু ভারতীয় কাজ করছেন। এদের অনেকেরই বৈধ ওয়ার্ক পারমিট বা আয়কর নথি নেই। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, অবৈধভাবে ভারতীয় কর্মরত নাগরিকরা হুন্ডি বা বিভিন্ন অবৈধ চ্যানেলের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ভারতে পাঠাচ্ছেন। বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় তারা সরকারকে কোনো আয়কর বা ট্যাক্স দেন না। ফলে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, বাংলাদেশের শিক্ষিত ও দক্ষ যুব সমাজ যখন উচ্চপদস্থ চাকরির জন্য লড়াই করছে, তখন টেক্সটাইল ও কর্পোরেট খাতের অনেক শীর্ষ পদ বিদেশি, বিশেষ করে ভারতীয় নাগরিকদের দখলে চলে যাচ্ছে। এছাড়া লিগ্যাল ডকুমেন্ট ছাড়া বসবাসকারী এসব কিছু নাগরিক বিভিন্ন সময় জালিয়াতি এবং অর্থ প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়ছেন। যথাযথ ট্র্যাকিং সিস্টেম না থাকায় অপরাধ করার পর এদেরকে চিহ্নিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে পড়েছে। যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ জানান, পাসপোর্ট অধিদপ্তর এবং স্পেশাল ব্রাঞ্চের সমন্বয়ে গঠিত টিম অবৈধ বিদেশিদের সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে। তাদের সবার নাম পরিচয় পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দেওয়ার সাথে সাথে তাদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। 2022 ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কেনা নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের এক বড় অনিয়ম ও অর্থ তছরূপের চিত্র সামনে এসেছে। কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনকে মধ্যস্বত্বভোগী বানিয়ে ৯৮ কোটি টাকায় 2022 বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনেছিল বাংলাদেশ টেলিভিশন বিটিভি। অথচ 2026 বিশ্বকাপের জন্য ফিফা থেকে সরাসরি মাত্র ৭৩ কোটি টাকায় সত্ত্ব কিনেছে বিটিভি, যা গতবারের চেয়ে 25 কোটি টাকা কম। সে সময় তমা কনস্ট্রাকশনের কাছ থেকে প্রতিযোগিতা ছাড়াই ক্রয় পদ্ধতিতে যেন প্রচার সত্ত্ব কেনা যায়, সেজন্য তৎকালীন অর্থমন্ত্রী মোস্তফা কামালের নেতৃত্বাধীন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন দেয়। বিশ্বকাপ শুরুর 4 দিন আগে মোস্তফা কামালের সভাপতিত্বে প্রচার সত্ত্ব কেনার সিদ্ধান্ত গোপন করা হয় সাংবাদিকদের কাছে। তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের পাঠানো প্রস্তাবে দেখা যায়, ফিফা থেকে ভায়াকম, 18 ইন্ডিয়া, এভিমোর পিটিই এবং নরওয়েস্টার ওমরকে স্পোর্টস হয়ে পঞ্চম হাত ঘুরে এই সত্ত্ব চোরা দামে কেনে তমা কনস্ট্রাকশন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে তোমার কাছ থেকে ৯৮ কোটি টাকায় এই সত্ত্ব কেনে বিটিভি। তমা কনস্ট্রাকশনের কর্ণধার আতাউর রহমান ভূঁইয়া ওরফে মানিক ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আওয়ামী লীগ আমলে বিপুল ঠিকাদারির কাজও বাগিয়ে নেন এই ঠিকাদারি প্রতিষ্ঠান।
তৎকালীন বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন পর্যাপ্ত সময়ের অভাবকে অজুহাত হিসেবে দাঁড় করালেও তোমা কনস্ট্রাকশন সে সময় বলেছিল তারা 6 মাস ধরে বিটিভির সাথে আলোচনা করছিল। অর্থাৎ সরকারের একটি বিশেষ গোষ্ঠীকে লাভবান করতে রাষ্ট্রীয় অর্থ তছরূপ করা হয় বলে অভিযোগ রয়েছে। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট। প্রায় 9 থেকে 14 বছর ধরে হাসপাতালের মর্গে পড়ে আছে 4টি লাশ। যে লাশগুলো নিতে হলে দিতে হবে 2.25 কোটি টাকা। তাই তো টাকার অভাবে এতগুলো বছর পরও লাশগুলোর দাফন সম্পন্ন হচ্ছে না। কিভাবে কোন উপায়ে এসব লাশ মর্গ থেকে বের হবে কিংবা দাফন হবে সে বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ প্রশাসন একে অপরের প্রতি দায় চাপাচ্ছে। এরকম নির্মম বাস্তবতায় এখন 4টি লাশের করুণ পরিণতি। এর মধ্যে 3 জন মুসলিম ও 1 জন বৌদ্ধ ধর্মাবলম্বী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জানায় লাশগুলো নিয়ে যাওয়ার জন্য কয়েকবার নগর পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হলেও মর্গের ভাড়া বাবদ বকেয়া টাকার কথা শুনে কেউই বিষয়টি নিয়ে এগোয়নি। প্রতিটি মরদেহ সংরক্ষণের জন্য দৈনিক ভাড়া 1000 টাকা। 2012 সাল থেকে রাখা 2 মরদেহের জন্য বকেয়া দাঁড়ায় 1 কোটি টাকা। 2014 সালে মারা যাওয়া আরেকটি মরদেহের সংরক্ষণ বাবদ খরচ দাঁড়ায় 43 লাখ টাকা। 2014 সাল থেকে রাখা আরেকটি মরদেহের জন্য বকেয়া দাঁড়ায় 32 লাখ টাকা। জানা যায় মৃত ওই 4 ব্যক্তির মধ্যে 3 জন মুসলিম ও 1 জন বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা সবাই মিয়ানমারের নাগরিক। কয়েক বছর আগে চমেক কর্তৃপক্ষের চিঠির পরিপ্রেক্ষিতে নগর পুলিশ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে তারা চিঠি দেয় মিয়ানমার কর্তৃপক্ষকে, কিন্তু তারা লাশগুলো নিতে রাজি হয়নি। একসময় পুলিশের পক্ষ থেকে চাওয়া হয়েছিল লাশগুলোর দাফন করতে, কিন্তু চমেক কর্তৃপক্ষের বকেয়া টাকা পরিশোধ না হওয়ায় তারা লাশগুলো দাফন করতে দেয়নি। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদন থেকে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। 2024 সালের 5 আগস্ট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত দলীয় বিশৃঙ্খলা এবং নানা অনিয়ম কর্মকাণ্ডের অভিযোগে প্রায় 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। এছাড়া ওই সময়ে দলটির বিভিন্ন পদের প্রায় 2600-র বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। তবে জাতীয় নির্বাচনের আগে বহিষ্কৃতদের মধ্যে একটি ক্ষুদ্র অংশকে দলে ফিরিয়ে নেওয়া হলেও নির্বাচনের সময় দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কারের খড়গনামে আরও প্রায় 2 শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপর। এছাড়া জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করেও স্বতন্ত্র প্রার্থী হয় অন্তত 190 জন বিএনপির নেতা বহিষ্কৃত হন, যাদের অনেকেই কেন্দ্র ও তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই পরাজিত হলেও শেষ পর্যন্ত 7 জন জয়ী হন, যার মধ্যে রয়েছেন টাঙ্গাইল 3 আসনের একাধিকবারের এমপি ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি দলে ফেরার জন্য কেন্দ্রে বিভিন্নভাবে লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন। একইভাবে দলে ফেরার চেষ্টায় আছেন ময়মনসিংহ 1 আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল। জানা গেছে, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বাদে নির্বাচনে জয়ী বাকি 6 জন স্বতন্ত্র সংসদ সদস্য মিলে ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের কাছে দলে ফেরার জন্য 2টি পৃথক আবেদন জমা দিয়েছেন। এছাড়া দলে ফেরার অপেক্ষায় রয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বহিষ্কৃত এসব নেতাদের দলে ফেরা নিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গত 17 বছর ধরে এসব নেতারা স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির মূল চালিকা শক্তি ছিলেন। আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকা এই নেতারা প্রতিনিয়তই মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন। তাই অপরাধের মাত্রা বিবেচনা করে তাদের পুনরায় ঘরে ফেরানোর সুযোগ দেওয়া যেতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বহিষ্কৃতরা যদি তাদের ভুল স্বীকার করে আবেদন করে দল নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবে, আর তারা যদি দলকে সত্যিকার অর্থে ভালোবাসে অবশ্যই তাদেরকে দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে তা আনন্দের সঙ্গে দেওয়া হয়নি, খুব কষ্ট নিয়ে দল এই সিদ্ধান্ত নিয়েছে, তবে এখন পর্যন্ত তাদেরকে পুনর্বহালের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। দেশে বর্তমানে প্রায় ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে অভিযোগ পায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। তবে জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬,৪৭৬ জনের নাম বাতিল করেছে। দৈনিক আমার দেশের এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৭৮,০৯৫ জন, কিন্তু পরবর্তীতে মোট ৮ বার মুক্তিযোদ্ধা তালিকা সংশোধন করা হয়। সর্বশেষ মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় ১,৯৮,০০০। এছাড়া নতুন করে আরও তালিকাভুক্ত হওয়ার আবেদন জমা পড়েছে ১,২৯,০০০। জুলাই গণঅভ্যুত্থানের পর ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে অভিযোগ পায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। এ নিয়ে ২০২৪ সালে মাঠ পর্যায়ে শুনানি শুরু হয়। ২০২৪ সালে ২৪ ডিসেম্বর জালিয়াতি ও ভুয়া তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করায় ৭১ জনের গ্যাজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় বাতিলের আবেদন করেন ১২ জন ভুয়া মুক্তিযোদ্ধা। এর আগে নির্ধারিত বয়সের কম হওয়ায় ২,১১১ জন মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬,৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে। দেশে ৫৩ বছরে সব সরকারের আমল মিলিয়ে মুক্তিযোদ্ধা বেড়েছে ১,১৭,৯৩৯ জন। এদের মাঝে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর ৭৮,০৯৫ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে সরকার লিপিবদ্ধ করে। এরশাদ সরকারের সময় ১৯৮৮ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের করা তালিকায় এই সংখ্যা ছিল ৭০,৮৯২। ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে ১,৯৮,৮৮৯ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আবার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় মুক্তিযোদ্ধা সংসদ ১,৮৬,৭৯০ জনের তালিকা প্রকাশ করে। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ২,১০,৫৮১ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে ১,৩৯,০০০ নতুন আবেদন জমা পড়ে। বর্তমান সরকার ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে তদন্ত শেষ করার উদ্যোগ নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি অগ্রাধিকার হিসেবে নিয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিষয়ে দ্রুত গণশুনানির আয়োজন করা হবে, আর যারা আদালতে মামলা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে দ্রুত শুনানি করা হবে। আমার দেশে খবরে বলা হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে গিয়ে আসল মুক্তিযোদ্ধা যাতে বাদ না যায় সেদিকে সতর্ক আছে সরকার। কারণ বয়স, রাজনৈতিক বিবেচনায় বা আগ্রহ না থাকায় অনেক মুক্তিযোদ্ধা সরকারের কাছে নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেন। সেই ক্ষেত্রে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা যাতে কোনোভাবে বাদ না পড়ে সেদিকেও জামুকা সতর্ক বলে জানা গেছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।